হ্যালো, শোনা যাচ্ছে না? কথা বলতে হ্যালো, আপনি ক্লাসে কথা ওকে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকের জিকে স্পেশাল ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আমরা সাময়িক অসুবিধার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল। সো আমরা শুরু করব। আজকে আমরা আলোচনা করব সংবিধান নিয়ে। তো এই টপিকটি আলোচনা শুরু করার আগে আমরা, যেহেতু সামনে আমাদের অলরেডি এইচএসসি পরীক্ষা শেষের দিকে, সামনে আমাদের এডমিশন টেস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। সো আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে এডমিশন টেস্টে যে প্রশ্নপত্র হয় বা কোশ্চেন গুলো আসে কিরকম আসে এবং আমরা কিভাবে প্রস্তুতি নেব, বিশেষ করে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে আইকন প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং তোমাদেরকে কিভাবে সহযোগিতা করবে, এই জিনিসটা একটু আমরা জানার চেষ্টা করি। সো আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30 মার্কের সাধারণ জ্ঞান থাকে এবং এই 30 মার্কের সাধারণ জ্ঞানের মধ্যে এখানে দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে তিনটা ভাগ থাকে। একটা হচ্ছে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল এবং হচ্ছে সাম্প্রতিক। আর বাংলাদেশ অংশে কিছু মৌলিক বিষয়গুলি থেকে আসবে। মৌলিক বিষয় মানে হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে যে অর্থনীতি, পরিণীতি, আইসিটি, ভূগোল, ইতিহাস পড়ে আসছি, সেখান থেকে লিংক আপ করে কোশ্চিন আসে। আর এর বাড়ি ইন্টারন্যাশনাল পার্ট থেকে কোশ্চিন আসবে এবং সাম্প্রতিক, অর্থাৎ আপনার ভর্তি পরীক্ষার 5 দিন বা 7 দিন আগ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটবে এগুলো থেকে কোশ্চিন আসে। সো ঢাকা ইউনিভার্সিটিতে যে পরীক্ষা হয় সেখানে আমরা দেখতে পাই যে আমাদের 30 মার্ক থাকে জিকে তে এমসিকিউ, এরপর বাংলায় থাকে 15 মার্কের এমসিকিউ, ইংলিশে থাকে 15 মার্কের এমসিকিউ। সো একটা জিনিস লক্ষ্য করো যে দেখো এই জিকে তে কিন্তু সে একাই 30 মার্ক, আর এই দুইটা মিলেই 15 15 30 মার্ক। দ্যাটস ওয়াই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমার মেরিট লিস্ট বা তোমার মেরিট পজিশন সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে সাধারণ জ্ঞান। এই কারণে সাধারণ জ্ঞান ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বা বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে একটা ট্রাম্প কার্ড হিসেবে কাজ করে। এই জন্যই কখনো সাধারণ জ্ঞানকে অবহেলা করা যাবে না এবং যেই সিস্টেমেটিক ওয়েতে সাধারণ জ্ঞান পড়া উচিত, আমি মনে করি সেই সিস্টেমেটিক ওয়েতে তোমার পড়া উচিত। এবং এই সিস্টেমেটিক ওয়েতে শুধুমাত্র তুমি বাংলাদেশে যতগুলো ভর্তি কোচিং আছে তার মধ্যে আইকন প্লাস অন্যতম এবং অন্যতম আকর্ষণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়। সেটা হচ্ছে গিয়ে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, এই তিনটা বিষয়ের উপর একটা সুন্দর প্যাকেজ নিয়ে আসে এবং একটা স্টুডেন্টের পিছনে শেষ পর্যন্ত লেগে থাকে তার সফলতা না দেখা পর্যন্ত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যদি আমি বলি, সাধারণ জ্ঞানের যে সবচেয়ে ভালো ভালো শিক্ষকরা, সবচেয়ে ভালো যে বইগুলো, সেগুলো কিন্তু আইকন প্লাস থেকে সরবরাহ করা হয়। তোমরা সবাই জানো যে এখানে আইকন প্লাসে সাধারণ জ্ঞানের নাইম স্যার আছেন, উনি নিজেই বেসিক ভিউ, রিসেন্ট ভিউ, লাস্ট ভিউ এর প্রকাশক। সো যে বইগুলো তুমি অন্য কোচিং এ বসে পড়ছো, সেই বইগুলা তুমি যদি আইকন প্লাসে ভর্তি হও ফ্রি পাচ্ছ, পাশাপাশি এখানে যে
শিক্ষকদের যে একটা সমাবেশ, ভালো 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 শিক্ষকদের যে সমাবেশ, সেটা তুমি সরাসরি পেয়ে যাচ্ছ। এই কারণে আমি বলবো যে বই প্লাস শিক্ষক এই দুইটা জিনিসের একেবারে 100-100 কম্বিনেশন তুমি শুধুমাত্র আইকন প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ পাবে। এবং এই যে সাধারণ জ্ঞানে বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক এই তিনটা বিষয়ের যে একটা কম্বিনেশন, এই কম্বিনেশন গুলো কিন্তু আইকন প্লাসের বই এবং শীট গুলোতে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। এই ব্যাপারটা তুমি অন্য কোচিং এ পাবা না, এবং অন্য কোচিং এ দেখা যাবে যে তোমার ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য যেসব জিনিসগুলো দরকার এগুলো সবগুলো সরবরাহ করা হয় না। সেক্ষেত্রে আইকন প্লাস এগিয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার যে সার্ভিস এবং কনসাল্টিং, এই জিনিসটা তুমি অন্য কোনো কোচিং এ পাবা না, এটা এক্সক্লুসিভ আইকন প্লাস কোচিং এ। ব্যবসায় বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক মৌলিক বিষয় কোন টপিক থেকে কিভাবে কোশ্চিন আসে এবং কোন কোশ্চিন গুলো আসবে বা আসার মতো এরকম গুরুত্বপূর্ণ কোশ্চিন, এবং যেই জিনিসটা তুমি বুঝো না সেই জিনিসটা খুব ভালো করে তোমার মাথায় গেঁথে দেওয়ার জন্য আইকন প্লাস সবসময় বদ্ধপরিকর। তাই আমি মনে করি তোমাদের এই সাধারণ জ্ঞানের 30 মার্কের যে প্রস্তুতি, এটি পাকাপোক্ত করার জন্য অবশ্যই তোমাকে কি কি টপিক আসে এই টপিকগুলো বিশ্লেষণ করে এবং টপিকগুলো অনুধাবন করে সঠিকভাবে বুঝার মাধ্যমে তোমার প্রস্তুতি নেওয়া উচিত। সো আমরা আজকে আলোচনা করব সংবিধান নিয়ে। আমরা জানি যে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সংবিধান থেকে 2টা থেকে 3টা কোশ্চিন থাকেই, এবং সংবিধান থেকে 100% কোশ্চিন থাকবে। আজকে যে আমরা ক্লাসটা করব, এই ক্লাসটা করলে সংবিধান নিয়ে যত ধরনের কোশ্চিন আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, আমি আশা করব এই ক্লাসের বাইরে আর কোনো কোশ্চিন আসবে না, এবং এই ক্লাসটাই তোমার জন্য শতভাগ কাজ করবে। ভবিষ্যতে যতগুলো তুমি ভর্তি পরীক্ষা দিবে সেগুলোর ক্ষেত্রে সংবিধান থেকে আসা প্রশ্নের উত্তর করার জন্য। সো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের যে লাইভ চলতেছে এখানে জানাতে পারো। পাশাপাশি তোমাদের আরো যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে জানানোর জন্য এই ব্যাপারগুলো, বা তারা যাতে আরো আগে থেকে সচেতন হয়, সিরিয়াস হয়, এই জন্য এটা বেশি বেশি শেয়ার করো। এবং কমেন্টে জানাও কারো কোনো প্রশ্ন আছে কিনা। সো আমরা শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব মূলত সংবিধান নিয়ে, এবং এই সংবিধান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, এবং সংবিধান থেকে জটিল কঠিন যে বিষয়গুলো আছে এগুলো আমরা ভালোভাবে বুঝবো। তো যারা দেখতে পারবো না, আমরা জানি যে কালকে বা পরশুদিন মনে হয় পরীক্ষা আছে, ইন্টারমিডিয়েট সমাজ বিজ্ঞানের পরীক্ষা। যারা তোমরা দেখতে পারবো না এই ক্লাসটা পরবর্তীতে তোমরা দেখে নিবে, এই আমাদের আইকন প্লাস পেজে সংবিধান বিষয়ক ক্লাসটি দেয়া থাকবে, এবং সংবিধান বিষয়ে যত কোশ্চিন আছে আশা করি এর বাইরে কোনো কোশ্চিন আসবে না। সো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ রানা অন্তর। আমি ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে পড়েছি, আর আমি সাধারণ জ্ঞানের সিনিয়র শিক্ষক হিসেবে আছি আইকন প্লাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এ। আমরা যেহেতু আজকে সংবিধান নিয়ে আলোচনা করব, তো সংবিধান প্রথমেই আমরা ইতিহাসটা নিয়ে আলোচনা করব। যেহেতু বাংলাদেশের সংবিধান নিয়ে আমরা বিশেষ করে আলোচনা করব, এই বাংলাদেশের সংবিধান কিভাবে তৈরি হলো এর পিছনে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমরা আগে জানবো। তো বাংলাদেশের যে মূল সংবিধানটা আছে, এই সংবিধানটা বাংলাদেশের যে মূল সংবিধানটা আছে এই সংবিধানটা 1972 সালে 16 ডিসেম্বর এটা প্রবর্তিত হয়। তো এই 72 সালে 16 ডিসেম্বরের আগে বাংলাদেশের 2টি অস্থায়ী সংবিধান ছিল। এই 2টা অস্থায়ী সংবিধান অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হয়। পরবর্তীতে ফাইনালি আমরা এখন যে সংবিধানটি দেখি এটি প্রবর্তিত হয় 1972 সালের 16 ডিসেম্বর। তো
আচ্ছা, এই লেখাটা কি দেখা যাচ্ছে? এই যে, হ্যাঁ, আচ্ছা, চাইলে রং চেঞ্জ করতে পারি। না থাক, সমস্যা নেই। তো 1972 সালের 16 ডিসেম্বর মূল সংবিধানের আগে আমাদের দুইটা অস্থায়ী সংবিধান ছিল। সেই দুইটা অস্থায়ী সংবিধান আমাদের দেশ যখন স্বাধীন হচ্ছিল তার আগ মুহূর্ত থেকেই কার্যকর ছিল। তো কবে কার্যকর ছিল আমরা জানি যে 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। তো মুজিবনগর সরকার কেন গঠিত হয়েছিল? তার মূল কারণ হচ্ছে যুদ্ধের সময় বা যুদ্ধকালীন অবস্থায় বাংলাদেশকে পরিচালনা করা লাগবে। যেহেতু মুজিবনগর সরকার একটি বৈধ সরকার, এই কারণে একটা সরকার অবশ্যই একটা সংবিধান লাগবে। সো তাহলে ওই সময় যুদ্ধ যখন চলছিল বাংলাদেশে 1971 সালে, তখন বাংলাদেশের সংবিধান কি ছিল বা ওই অস্থায়ী সংবিধানটা কোনটা? 1971 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং এই মুজিবনগর সরকার তারা তাদের সংবিধান অস্থায়ী সংবিধান হিসেবে নেয় 1971 সালে 26শে মার্চে বঙ্গবন্ধুর যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সেটাকে তারা সংবিধান বিবেচনা করে বা এটাকে একটা আইন বিবেচনা করে ওই সময় বাংলাদেশ পরিচালিত হওয়া শুরু করে। এই কারণে বাংলাদেশের যে প্রথম সংবিধান সেটা কার্যকর হয় 1971 সালের 26শে মার্চ। সো 1971 সালে 26শে মার্চ বাংলাদেশের যে প্রথম অস্থায়ী সংবিধান এটা কার্যকর হয় এবং এটার মেয়াদ ছিল 1972 সালের 10ই জানুয়ারি। সো 10ই জানুয়ারি পর্যন্ত এটা কার্যকর ছিল। 10ই জানুয়ারি 1972 সালে যখন বঙ্গবন্ধু ফিরে আসলো, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন হলো, এরপরে ওই দিন পর্যন্তই মূলত এই বাংলাদেশের প্রথম অস্থায়ী সংবিধানটি কার্যকর ছিল। এরপরে বঙ্গবন্ধু ফিরে আসার পরে 1972 সালের 11 জানুয়ারি তিনি আগের সংবিধানটি বিলুপ্ত করে দিলেন এবং তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করলেন। সো এই অস্থায়ী সংবিধান আদেশটি জারি হয় 1972 সালের 11 জানুয়ারি। 1972 সালে 11 জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এবং 1972 সালের 11 জানুয়ারি থেকে 1972 সালের 15 ডিসেম্বর পর্যন্ত বা 16 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ যে সংবিধান অনুযায়ী পরিচালিত হয় সেই সংবিধানটি হচ্ছে বঙ্গবন্ধুর অস্থায়ী সংবিধান আদেশ। তাহলে আমাদের এই সংবিধানের আগে প্রথম যে সংবিধানটা ছিল সেটা ছিল স্বাধীনতার ঘোষণাপত্র, আর এটা হচ্ছে 1972 সালের 16 ডিসেম্বর পর্যন্ত মূল সংবিধানের আগে দ্বিতীয় অস্থায়ী সংবিধান, সেটা হলো অস্থায়ী সংবিধান আদেশ এবং এটা অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হওয়া শুরু করে। এবং বঙ্গবন্ধু 1972 সালে 11 জানুয়ারি এই আদেশ দেওয়ার পরে 1972 সালে 12 জানুয়ারি তিনি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রী হন এবং তখন 1972 সালে 12 জানুয়ারি আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে গেলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। বিচারপতি আবু সাইদ চৌধুরী যখন তিনি রাষ্ট্রপতি হলেন, রাষ্ট্রপতি হওয়ার পরে যেহেতু আমরা একটা স্বাধীন দেশ অলরেডি হয়ে গেছে, এখন আমাদের যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ লিখিত সংবিধান। তখন বিচারপতি আবু সাইদ চৌধুরী সংবিধান তৈরির জন্য উদ্যোগ গ্রহণ করলেন। তো সংবিধান তৈরি করতে হলে অবশ্যই ওই দেশে একটা জাতীয় সংসদ লাগবে, যেহেতু ওই সময় 1972 সালে আমাদের দেশে কোনো নির্বাচন হয় নাই, এই কারণে তখন একটি অস্থায়ী আইনসভা গঠন করা হলো, সেটার নাম ছিল গণপরিষদ। গণপরিষদ হচ্ছে অস্থায়ী আইনসভা। এটার কাজ হচ্ছে এটি সংবিধান তৈরি করবে এবং সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত ওই দেশ পরিচালনা করবে এবং সংবিধান তৈরি হয়ে গেলেই গণপরিষদ আবার বিলুপ্ত হয়ে যাবে। সো বিচারপতি আবু সাইদ চৌধুরী এসেই তিনি
গণপরিষদ গঠন করার জন্য বললেন এবং গণপরিষদ আদেশ জারি করলেন। সো 1972 সালে বিচারপতি আবু সাইদ চৌধুরী তিনি অস্থায়ী যখন হচ্ছে গিয়ে সংবিধান আদেশ জারি করলো বঙ্গবন্ধু, তারপরে তিনি বিচারপতি আবু সাইদ চৌধুরী রাষ্ট্রপতি হিসেবে সংবিধান তৈরির জন্য গণপরিষদ গঠন করতে বললেন। তো গণপরিষদ আদেশ জারি করা হয় 1972 সালের 23শে মার্চ। গণপরিষদ আদেশ। সো গণপরিষদ আদেশ জারি করলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। তাহলে গণপরিষদের কাজটা কি? এটা একটা অস্থায়ী আইনসভা, যার সংবিধানটা তৈরি করবে, সংবিধান তৈরি শেষ হয়ে গেলে এটি বিলুপ্ত হয়ে যাবে। সো 1972 সালে 23শে মার্চ গণপরিষদ আদেশ জারি করলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। এখানে আমরা অনেকে ভুল করি যে গণপরিষদ আদেশ কে জারি করলেন, এটা কিন্তু বঙ্গবন্ধু করেন না, কারণ বঙ্গবন্ধু ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী কখনো এরকম আদেশ জারি করতে পারে না, এটা করতে পারে রাষ্ট্রপতি। সো যদি প্রশ্ন আসে যে গণপরিষদ আদেশ কে জারি করেন, এটা হবে বিচারপতি আবু সাইদ চৌধুরী। সো আমাদেরকে গণপরিষদ গঠন করতে হবে, গণপরিষদ গঠন হয়ে গেল। সো গণপরিষদ কাদেরকে নিয়ে গঠন হলো? আমরা জানি যে 1970 সালে যে নির্বাচন হয়েছিল, 1970 সালের নির্বাচনে 7ই ডিসেম্বর এবং 17 ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ এবং পাকিস্তানের পূর্ব পাকিস্তানের যে প্রাদেশিক পরিষদ ছিল, এখানে নির্বাচন হয় এবং এই নির্বাচনের 469 জনকে নিয়ে এই গণপরিষদ গঠিত হয়। তো পরবর্তীতে অনেকে মারা যায়, অনেকে পাকিস্তানে চলে যায়, অনেকে আবার বিদেশে চলে যায়। পরবর্তীতে এতজন ছিল না, 403 জন গণপরিষদের সদস্য ছিল এবং এই গণপরিষদের সভাপতি করা হলো আব্দুর রশিদ তর্কবাগীশকে এবং এই গণপরিষদের স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। সো ইনি ছিলেন স্পিকার। 403 জনকে নিয়ে গণপরিষদ গঠিত হলো এবং গণপরিষদের প্রথম যে অধিবেশনটা বসলো সেটা বসলো 1972 সালের 10 এপ্রিল। 10 এপ্রিল অধিবেশন বসলো। বসার পরে গণপরিষদ বলে দিল যে আমাদেরকে সংবিধান তৈরি করতে হবে এবং সংবিধান তৈরির জন্য সংবিধান প্রণয়ন কমিটি করে দিল 11 এপ্রিল এবং সংবিধান প্রণয়ন কমিটিতে সদস্য ছিল 34 জন। প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন, এটা আমরা সবাই জানি। সেই যে 34 জন সদস্য ছিল, এখানে একজন মহিলা ছিলেন, নাম হচ্ছে বেগম রাজিয়া বানু। সো 1972 সালে 11 এপ্রিলে গণপরিষদ যখন সংবিধান প্রণয়ন কমিটি করে দিলেন, তখন এখানে 34 জন সদস্য ছিলেন। এই 34 জন সদস্যের মধ্যে প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন এবং একজন মহিলা সদস্য ছিলেন, তিনি হচ্ছেন বেগম রাজিয়া বানু। এনারা সবাই মিলে সংবিধান প্রণয়ন শুরু করে দিলেন এবং সংবিধান প্রণয়ন করতে গিয়ে এই 34 জন সদস্য অক্লান্ত পরিশ্রম করেন। এনারা প্রায় 300 ঘন্টা কাজ করেন এবং ডক্টর কামাল হোসেন 2টি দেশ ভ্রমণ করেন, একটা হচ্ছে ইউকে আর একটা হচ্ছে ভারত। আমাদের যে সংবিধান, মূল সংবিধান, এই সংবিধান 2টা দেশের অনুকরণে বানানো হয়েছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের যদিও লিখিত সংবিধান নেই, কিন্তু তাদের যে মেঘনা কাটা আছে, এই মেঘনা কাটাটাকে আমরা ফলো করেছিলাম। সো এবং সারা দেশ থেকে অনেকগুলো পরামর্শ নেওয়া হলো, যে পরামর্শগুলো সংবিধানে লিপিবদ্ধ করা হলো, সবার কাছ থেকে মতামত নেওয়া হলো, নিয়ে সংবিধান তৈরি করা হলো এবং সংবিধান তৈরি করার পরে এটি সংসদে উত্থাপন করা হলো, অর্থাৎ খসড়াটি উত্থাপন করা হলো। তো সংবিধান তৈরির পরে সংবিধানের যে খসড়াটি আছে, এটি উত্থাপন করা হলো 1972 সালের 12 অক্টোবর। খসড়াটি উত্থাপন করা হলো। উত্থাপন করার পরে যদি কোনো ভুল ত্রুটি থাকে, এটা নিয়ে বিতর্ক শুরু হলো জাতীয় গণপরিষদে। ভুল ত্রুটি এগুলো বাদ দেওয়ার পরে এই যে আমাদের মূল সংবিধানটি, এটি গৃহীত হলো 1972 সালের 4 নভেম্বর।
যেহেতু 4 নভেম্বর গৃহীত হয়, এজন্য 4 নভেম্বর হচ্ছে আমাদের সংবিধান দিবস। 4 নভেম্বর এটা গৃহীত হওয়ার পরে 1972 সালের 14 এবং 15 ডিসেম্বর সবাই এটাতে স্বাক্ষর করেন। তো আমাদের গণপরিষদের সর্বশেষ সদস্য ছিল 403 জন, সবাই এটাতে স্বাক্ষর করেননি, স্বাক্ষর করেছিলেন 309 জন। 309 জন এটাতে স্বাক্ষর করেছিলেন। আর সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধিতা করেছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। উনি যেহেতু বিরোধী দলীয় নেতা ছিলেন এবং তিনি ওই সময় সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধিতা করেছিলেন। 309 জন স্বাক্ষর করলেন, সবাই করেননি। এরপরে 1972 সালের 16 ডিসেম্বর ফাইনালি আমাদের যে এখন যে সংবিধানটা দেখতেছি এটি প্রবর্তিত হয় এবং এটি কার্যকর হয়ে যায়। এবং 16 ডিসেম্বরে এর আগে যে আমাদের একটা অস্থায়ী সংবিধান ছিল, অস্থায়ী সংবিধান আদেশ বঙ্গবন্ধুর, এটা বিলুপ্ত হয়ে যায়। এবং 16 ডিসেম্বরে যেহেতু আমাদের সংবিধান তৈরি হয়ে গেল, ওই দিনই গণপরিষদের শেষ অধিবেশন বসে এবং ওই দিনই গণপরিষদ বিলুপ্ত হয়ে যায়। তাহলে আমাদের মূল যে সংবিধান, এই সংবিধান তৈরির আগে আমাদের অস্থায়ী সংবিধান ছিল দুইটা, একটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র আর একটা হচ্ছে বঙ্গবন্ধুর অস্থায়ী সংবিধান আদেশ। আর এই মূল সংবিধান তৈরির জন্য আমরা গণপরিষদ গঠন করেছি, আমরা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেছি। এটা সংবিধান তৈরি করার পরে 12 অক্টোবর উত্থাপন করা হয় খসড়াটি, 4 নভেম্বর গৃহীত হয়, 14 এবং 15 ডিসেম্বর এখানে স্বাক্ষর করে যারা গণপরিষদের সদস্য ছিলেন বঙ্গবন্ধু সহ সবাই, এবং 16 ডিসেম্বর এটা কার্যকর হয়ে যায়। এই ছিল আমাদের বাংলাদেশের সংবিধানের ইতিহাস। বাংলাদেশের সংবিধান, এই ইতিহাসটা জানার পর আমরা এর পরে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সংবিধানের যে ভিতরে যে ব্যাপারগুলো আছে, এখানে অনুচ্ছেদ কয়টি বা অন্যান্য যে বিষয়গুলিগুলো। আমরা এই পর্যন্ত আলোচনা করলাম মূলত সংবিধানের যে রিয়াল ইতিহাস এটা। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আমরা এখন চলে যাব সংবিধানের সাধারণ যে আলোচনাগুলো সেগুলোতে। এখানে বঙ্গবন্ধুর ছবি আছে। উনি 1972 সালে 11 জানুয়ারি ফিরে এসেই অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এরপর আমাদের গণপরিষদ আমরা দেখলাম। এরপর ইনি হচ্ছেন আমাদের যে গণপরিষদ ছিল ওইখানকার প্রথম সভাপতি আব্দুর রশিদ তর্কবাগীশ। এরপরে সংবিধান প্রণয়ন কমিটিতে একজন মহিলা সদস্য ছিলেন, ইনি হচ্ছেন বেগম রাজিয়া বানু এবং ইনি ছিলেন শেরে বাংলার নাতনি। এরপরে হচ্ছে সাধারণ আলোচনা। এখন আমরা সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আমাদের যে সংবিধান তৈরি হলো, এই সংবিধান কিন্তু অনেকগুলো অনুচ্ছেদ নিয়ে গঠিত হয়। তো বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ হচ্ছে 153টি। আমাদের সংবিধান ডাবল সেঞ্চুরি করে নাই, 153টাই মানে হচ্ছে গিয়ে আটকে গেছে। এরপর আমাদের যে সংবিধান আছে এটা দুটি দেশকে অনুসরণ করেছিল, একটা হচ্ছে ইউকে আর একটা হচ্ছে ভারত। তো পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান হচ্ছে ভারতের, 395টা অনুচ্ছেদ। আর সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে ইউএস এর, 60টি অনুচ্ছেদ। আমাদের যে সংবিধান আছে এই সংবিধানে মূলনীতি আছে চারটি মূলনীতি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র। এই 4টি মূলনীতি। আমাদের তফসিল আছে 7টি। এই 7টা তফসিল আমরা একটু পরে আলোচনা করব। তফসিল থেকে গত বছর কোশ্চেন ছিল। এরপর আমাদের প্রস্তাবনা আছে একটি, প্রিমেবল একটা আছে। এরপর আমাদের সংবিধানের অধ্যায় আছে 11টি অধ্যায়। এবং বাংলাদেশের সংবিধান লিখিত এবং দুষ্পরিবর্তনীয়।
যদি সংবিধান পরিবর্তন করতে হয় অবশ্যই জাতীয় সংসদের সংসদ সদস্যদের 2/3 ভোট লাগবে। তো বাংলাদেশের সংবিধানও দুষ্পরিবর্তনীয় হলেও এটা সংশোধন করা হয়। তো বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত সংশোধন করা হয়েছে 17 বার। সর্বশেষ সপ্তদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানের হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে সংবিধান আছে, এই সংবিধানের সাধারণ এগুলো আলোচনা। তো আমরা আর একটু ভিতরে যাই, বিভিন্ন অনুচ্ছেদ বা তফসিল, এরপরে হচ্ছে গিয়ে বিভিন্ন পদের শপথ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। স্যার এখানে আছে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ। আমরা জানি যে বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ আছে 153টি। তো এই 153টি অনুচ্ছেদ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সবগুলোই পড়তে হয় না। যেগুলো এখানে দেখাই দিব বা যেগুলো আলোচনা করে দিব মূলত এগুলোই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এর বাইরে কোনো কোশ্চেন আসে না। তো প্রথমে আছে 1 নম্বর অনুচ্ছেদ। আমাদের যে 1 নম্বর অনুচ্ছেদ, এখানে বলা আছে আমাদের 1 নম্বর অনুচ্ছেদে আছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র অর্থাৎ বাংলাদেশ কোন ধরনের দেশ? বাংলাদেশ একটা এককেন্দ্রিক দেশ, স্বাধীন দেশ, এবং এই দেশ ফেডারেল স্টেট না, অর্থাৎ ভারতের মতো অনেকগুলো রাজ্য নিয়ে গঠিত না, বা যুক্তরাষ্ট্রের মতো অনেকগুলো রাজ্য নিয়ে গঠিত না, এটা এককেন্দ্রিক একটা দেশ, এটা ওখানে বলা আছে। এরপরে আমাদের যে 2 এর ক নম্বর অনুচ্ছেদ আছে, এখানে বলা আছে রাষ্ট্র ধর্ম নিয়ে। এখানে বলা আছে রাষ্ট্র ধর্ম নিয়ে। সো এরপরে তো রাষ্ট্র ধর্ম এখানে বলা আছে যে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য যে ধর্মগুলো আছে তারা সম অধিকার ভোগ করবে। এরপর 3 নম্বর অনুচ্ছেদে আমাদের রাষ্ট্র ভাষা নিয়ে বলা আছে। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে বলা আছে যে বাংলাদেশের রাষ্ট্রভাষা হবে বাংলা। এরপরে 5 নম্বর অনুচ্ছেদ। 5 নম্বর অনুচ্ছেদে আছে বাংলাদেশের রাজধানী। বাংলাদেশের রাজধানী বলা আছে যে বাংলাদেশের রাজধানী হবে ঢাকা। অর্থাৎ আমরা চাইলেই বাংলাদেশের রাজধানীকে পরিবর্তন করতে পারবো না, কারণ এটা সংবিধানে বলা আছে যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের সংবিধানের যে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এগুলো আমরা পরিবর্তন করতে পারবো না। যেহেতু এই কথাটি বলা আছে বাংলাদেশের সংবিধানের প্রথম অধ্যায় প্রথম অংশেই, এই কারণে আমরা রাজধানীটাও চেঞ্জ করতে পারবো না। এরপর হচ্ছে 8 নাম্বার, এখানে বলা আছে মূলনীতির কথা। বাংলাদেশের সংবিধানে মূলনীতি আছে 4টি। 4টার মধ্যে প্রথমেই 9 নম্বরে আছে জাতীয়তাবাদ। 10 নম্বরে আছে সমাজতন্ত্র। 11 নম্বরে আছে গণতন্ত্র এবং 12 নম্বরে আছে ধর্ম নিরপেক্ষতা। সো 9, 10, 11, 12 এই 4টাতে 4টা মূলনীতির কথা আছে। অনেকে এই 4টা সিরিয়ালি মনে রাখতে পারে না, সো এটা জাস্ট শর্টকাটে একটু মনে রাখবেন। জাতীয় সমাজের গণধর্ম, তাহলে জাতীয় সমাজের গণধর্ম এই সিরিয়ালে মনে রাখবেন। জাতীয়তে জাতীয়তাবাদ, সমাজেতে সমাজতন্ত্র, গণতে হচ্ছে গণতন্ত্র এবং ধর্মতে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। সো এইগুলো আমাদের 1 থেকে 12 পর্যন্ত গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো, এই অনুচ্ছেদগুলোর বিষয় বলি। তো আমরা পরবর্তী যে অনুচ্ছেদগুলো আছে এগুলোতে যাই। এরপর আছে 15 নম্বর অনুচ্ছেদ। 15 নম্বর অনুচ্ছেদে আছে মৌলিক চাহিদা। এখানে মৌলিক চাহিদা বা মৌলিক প্রয়োজনগুলো আছে যেগুলো রাষ্ট্র তার নাগরিকের জন্য ব্যবস্থা করবে। মৌলিক চাহিদা আর মৌলিক অধিকার কিন্তু এক জিনিস না। মৌলিক অধিকার আছে সংবিধানের 3য় ভাগে, আর সংবিধানের 2য় ভাগের 15 নম্বর অনুচ্ছেদে আছে মৌলিক চাহিদাগুলো। এরপর 17 নম্বর অনুচ্ছেদে আছে সবার জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা। 22 নম্বর অনুচ্ছেদে আছে
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক। 2007 সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হয়ে যায় এবং এই কথাটি বলা আছে 22 নম্বর অনুচ্ছেদে। এরপর 25 নম্বর অনুচ্ছেদে আছে বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিরপেক্ষ, অর্থাৎ সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই কথাটা বলা আছে 25 নম্বর অনুচ্ছেদে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসার মতো। তো এইখান থেকে চলে গেল আমাদের সংবিধানের দ্বিতীয় ভাগ। এরপর শুরু হয়েছে আমাদের সংবিধানের তৃতীয় ভাগ। তো সংবিধানের তৃতীয় ভাগে আমাদের সংবিধানের তৃতীয় ভাগটা মূলত মৌলিক অধিকার নিয়ে। সংবিধানের তৃতীয় ভাগ নিয়ে প্রায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন হয়ে থাকে। সংবিধানের তৃতীয় ভাগে 26 থেকে 47 ক পর্যন্ত আমাদের অনুচ্ছেদ আছে। তার মধ্যে 27 থেকে 44 পর্যন্ত এই 22টি অনুচ্ছেদ মৌলিক অধিকার নিয়ে। তাহলে 27 থেকে 44 পর্যন্ত আমাদের অনুচ্ছেদ আছে 22টি, যেগুলো মৌলিক অধিকার নিয়ে। বাট এই 22টি অনুচ্ছেদের মধ্যে 22টি অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা আছে 18টি। তাহলে বাংলাদেশের সংবিধানের তৃতীয় যে ভাগটি আছে, এই তৃতীয় ভাগটি হচ্ছে মৌলিক অধিকার নিয়ে। তো মৌলিক অধিকার বিষয়ক অনুচ্ছেদ আছে 22টা, বাট মৌলিক অধিকারের উল্লেখ আছে মোট 18টি। তাহলে এই 22টা হচ্ছে অনুচ্ছেদ আর 18টি হচ্ছে মৌলিক অধিকার। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তৃতীয় যে ভাগটা আছে সেখানে 26 থেকে 47 ক পর্যন্ত অনুচ্ছেদ আছে। এর মধ্যে 27 থেকে 44 পর্যন্ত 22টা আছে অনুচ্ছেদ মৌলিক অধিকার বিষয়ক। বাট এই 22টা অনুচ্ছেদে কয়টা মৌলিক অধিকারের কথা আছে যদি আসে, সেটা হচ্ছে 18টি। এই হচ্ছে আমাদের তৃতীয় ভাগ। তৃতীয় ভাগ খুবই গুরুত্বপূর্ণ এবং এই তৃতীয় ভাগ নিয়ে 1 বছর পর পরই কোশ্চেন এসে থাকে। সো আমরা তৃতীয় ভাগের এই অংশটা দেখলাম। এখন আমরা চলে যাব 52 নম্বর অনুচ্ছেদ। 52 নম্বর অনুচ্ছেদে আছে রাষ্ট্রপতির অভিশংসন। রাষ্ট্রপতির অভিশংসন, রাষ্ট্রপতি যদি কোনো নৈতিক স্খলন জনিত কোনো কাজ করে অথবা কোনো অপরাধমূলক কাজ করে, বেআইনি কাজ করে, তখন সেই দেশের সংসদ সেই দেশের রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে ফেলতে পারবে এবং পদচ্যুত করতে পারবে। তো বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয়নি ভোটের মাধ্যমে। এই জিনিসটাকে বলা হয় রাষ্ট্রপতির অভিশংসন। তো রাষ্ট্রপতি অভিশংসনের জন্য অবশ্যই ওই দেশের জাতীয় সংসদের 2/3 সংসদ সদস্যের ভোট লাগবে। এরপর আছে 59, এখানে স্থানীয় শাসন নিয়ে বলা আছে, যদিও এটা অতটা গুরুত্বপূর্ণ না। স্থানীয় শাসন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এগুলো নিয়ে বলা আছে। এরপরে আমাদের আছে 63 নম্বর অনুচ্ছেদ। 63 নম্বর অনুচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ। নম্বর অনুচ্ছেদ 63, এখানে বলা আছে যুদ্ধ নিয়ে। বাংলাদেশ অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারবে, তবে রাষ্ট্রপতি সবার আগে সংসদের অনুমতি নেবে। সংসদ অনুমতি দিলেই পরবর্তীতে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করতে পারবে। তাহলে বাংলাদেশের সংবিধানের যুদ্ধ নিয়ে বলা আছে কত নম্বর অনুচ্ছেদে? সেটা হচ্ছে গিয়ে 63 নম্বর অনুচ্ছেদ। এরপর আছে 64 নম্বর অনুচ্ছেদ 64। 64-এ বলা আছে অ্যাটর্নি জেনারেলের কথা। অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের প্রধান আইনজীবী, যিনি কিনা রাষ্ট্রের হয়ে কাজ করবে। সো উনি রাষ্ট্রের যে মামলাগুলো আছে রাষ্ট্রপক্ষের হয়ে কাজ করবে এবং রাষ্ট্রের প্রধান আইনজীবী হিসেবে কাজ করে, এবং এটা বলা আছে বাংলাদেশের সংবিধানের 64 নম্বর অনুচ্ছেদ। তো এর পরের আমরা অনুচ্ছেদগুলো একটু দেখি। এরপর আছে 65 নম্বর অনুচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 65 নম্বর অনুচ্ছেদে জাতীয় সংসদ গঠনের কথা বলা আছে। এবং 65-3 নম্বর অনুচ্ছেদে আমাদের যে নারী সংরক্ষিত আসন আছে,
নারী সংরক্ষিত আসন আছে, এগুলো নিয়ে বলা আছে। আমরা জানি যে বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত সংশোধিত হয়েছে আপনার 17 বার। 17 নম্বর যে অনুচ্ছেদটি আছে, এই 17 নম্বর অনুচ্ছেদে একজন প্রশ্ন করেছেন সামারি করবেন, সারা রাখবেন। হ্যাঁ, সামারি করব, সমস্যা নেই। বাট আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে একটু গুরুত্বপূর্ণ জিনিস আছে। সেটা হচ্ছে গিয়ে 65 নম্বর অনুচ্ছেদে আছে নারী সংরক্ষিত আসন নিয়ে বলা আছে। তো বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসন হচ্ছে 350টি, তার মধ্যে 50টি হচ্ছে নারী সংরক্ষিত আসন। এটা বলা আছে 65 নম্বর অনুচ্ছেদে। এবং 17তম যে সংশোধনী হয়, এই সংশোধনী অনুযায়ী এই যে 50টি সংরক্ষিত আসন, এটি আরো 25 বছর এটার মেয়াদ বৃদ্ধি করা হয়। সো এই যে 50টি নারী সংরক্ষিত আসন রাখতে হবে, এটার মেয়াদ বৃদ্ধি করা হয় আরো 25 বছর। এবং এই যে সংশোধনীটি আনা হয় 17তম সংশোধনী অনুযায়ী। তাহলে 17তম সংশোধনীর সাথে আমাদের 65 নম্বর অনুচ্ছেদের একটা সম্পর্ক আছে। 65 নম্বর অনুচ্ছেদ কি বলে? নারী সংরক্ষিত আসনের কথা। এখন কয়টা আছে? 50টি। এবং এটার মেয়াদ কত বছর বৃদ্ধি করা হয়েছে? 25 বছর। সো এটা হলো 65 নম্বর অনুচ্ছেদ। এরপরে যে অনুচ্ছেদটি আছে সেটি আরো গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গিয়ে 70 নম্বর অনুচ্ছেদ। আমাদের 70 নম্বর অনুচ্ছেদে আছে ফ্লোর ক্রসিং এর কথা। ফ্লোর ক্রসিং অর্থাৎ কোন দলের এমপি যদি তার দলের বিপক্ষে ভোট দেয়, তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। সো বাংলাদেশের সংবিধানে ফ্লোর ক্রসিং করা যায় না, এটা নিষেধ করা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 70 নম্বর অনুচ্ছেদে। এরপর 77 নম্বর অনুচ্ছেদে বলা আছে ন্যায়পালের কথা। ন্যায়পাল হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি হবেন প্রজ্ঞাবান, নিরপেক্ষ একজন ব্যক্তি, যাকে ন্যায়পালে বসানোর পরে তিনি সরকারের বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন জিনিস নিয়ে রিপোর্ট দিবেন, দুর্নীতি বা তাদের বিভিন্ন কাজের বাৎসরিক রিপোর্ট তিনি সরকারের কাছে জমা দিবেন। সো ন্যায়পাল একটা গুরুত্বপূর্ণ পদ বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাট স্বাধীনতার পরে ন্যায়পাল পদে কোনো মানুষকে বসানো হয়নি। সো ন্যায়পালের কথা বলা আছে 77 নম্বর অনুচ্ছেদে। এরপর 81 নম্বর অনুচ্ছেদ এবং 87 নম্বর অনুচ্ছেদ, 81 আর হচ্ছে গিয়ে 87, এই দুইটা গুরুত্বপূর্ণ। কারণ 81 এ বলা আছে অর্থ বিলের কথা, আর 87 এ বলা আছে বাজেটের কথা। সো এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একটু আমরা খেয়াল করি। 81 নম্বর অনুচ্ছেদে বলা আছে অর্থ বিলের কথা। অর্থ বিল আর যে আমরা যে যখন দেখি বার্ষিক বাজেট পেশ করে অর্থমন্ত্রী, এটা কিন্তু এক জিনিস না। অর্থ বিল আছে 81 নম্বর অনুচ্ছেদে, বাট বাৎসরিক যে বাজেট পাস করা হয়, বাজেট পেশ করা হয় প্রতি বছর জুন মাসে, সেটা বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানের 87 নম্বর অনুচ্ছেদে বলা আছে। আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই বাজেটের নাম হচ্ছে বার্ষিক আর্থিক বিবরণী। বার্ষিক আর্থিক বিবরণী, এই কথাটা বলা আছে 87 নম্বর অনুচ্ছেদে। বাজেট শব্দটি 87 নম্বর অনুচ্ছেদে নাই, তবে বাজেট শব্দটি আরেকটা অনুচ্ছেদে আছে, সেটা হচ্ছে 60 নম্বর অনুচ্ছেদে। ওখানে স্থানীয় বাজেটের কথা বলা আছে। তাহলে জাতীয় যে বাজেট পাস করা হয় বা পেশ করা হয় প্রতি বছর, অর্থমন্ত্রী যেটা করে সেটা 87 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। আর শুধু বাজেট শব্দটা আছে 60 নম্বর অনুচ্ছেদে, আর অর্থ বিলের কথা আছে 81 নম্বর অনুচ্ছেদে। এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা অনুচ্ছেদে অপশনে থাকে। আমরা দেখি অনেক স্টুডেন্ট পরীক্ষার হলে প্যাচ লাগিয়ে ফেলে যে আসলেই অর্থ বিল, আর্থিক বিবরণী, বাজেট, এই জিনিসগুলোর মধ্যে পার্থক্যটা আসলে কি। সো এই হচ্ছে মূল পার্থক্য। এরপরে যে অনুচ্ছেদটি আছে, আমরা জানি যে বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে 153টি। 153টা অনুচ্ছেদ আছে।
সো বাংলাদেশের সংবিধান 100 পার হয়ে 153তে গেছে। আমাদের তো মাঝে মাঝে কৌতূহল হওয়ার কথা, কৌতূহল জাগার কথা যে আসলে 100 নম্বর অনুচ্ছেদটা আসলে তাহলে কি। আমাদের যে 100 নম্বর অনুচ্ছেদটা আছে এটা হচ্ছে এখানে সুপ্রিম কোর্টের আসন নিয়ে বলা আছে। যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের সংবিধানে সেঞ্চুরি বা 100 নম্বর অনুচ্ছেদে কি নিয়ে বলা আছে বা বিষয়বস্তুটা কি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের আসন। এরপরে 117 নম্বর অনুচ্ছেদ, এখানে বলা আছে প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে। 118 নম্বর অনুচ্ছেদে আছে নির্বাচন কমিশন। 137 নম্বর অনুচ্ছেদে আছে বাংলাদেশ কর্ম কমিশন। সো এগুলো আমরা দেখলাম, এই তিনটা গুরুত্বপূর্ণ। 117 নম্বরে প্রশাসনিক ট্রাইব্যুনাল, 18 নম্বরে নির্বাচন কমিশন, 137-এ কর্ম কমিশন। বাকি নিচের তিনটা আমরা এখন দেখবো। একশো 141 নম্বর অনুচ্ছেদে আছে জরুরি অবস্থা জারি। জরুরি অবস্থা ঘোষণার কথা বলা আছে 141 নম্বর অনুচ্ছেদে। 120 দিন জরুরি অবস্থা জারি করতে পারবে সর্বোচ্চ। 142 নম্বর অনুচ্ছেদে আছে সংবিধান সংশোধন। 148 নম্বর অনুচ্ছেদে আছে বিভিন্ন পদের শপথ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে সাংবিধানিক পদগুলো আছে এই পদের শপথ বলা আছে 148 নম্বর অনুচ্ছেদে। এবং ফাইনালি 153 নম্বর অনুচ্ছেদ। 153 নম্বর অনুচ্ছেদে বলা আছে বাংলাদেশের সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এবং বাংলাদেশের সংবিধান বাংলায় রচিত। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ইংরেজিও ইউজ করতে পারি। বাংলা আর ইংরেজিতে যদি কোনো সাংঘর্ষিক অবস্থায় যায় তাহলে অবশ্যই সেখানে আমরা বাংলাকে গ্রহণযোগ্য বলে ধরে নিব। সো বাংলাকে প্রাধান্য দেওয়া হয়েছে, বাংলার প্রাধান্য। সো এই হচ্ছে আমাদের 153টি অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলোর বিষয়বস্তু। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন হবে না এবং এই পর্যন্ত হয়নি। সো আমরা এর পরবর্তী টপিকে চলে যাই। পদের শপথ। আমরা একটু আগে 148 নম্বর অনুচ্ছেদের পদের শপথ নিয়ে আমরা দেখলাম। তো আমরা জানি বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনেকগুলো সাংবিধানিক পদ আছে। এই পদগুলো কে কাকে শপথ পড়ায় এটা আমরা একটু দেখব। সো প্রথমে আমরা জানি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী 1 নাম্বার র‍্যাঙ্কে আছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। সো রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার। আবার স্পিকার যদি নতুন হয় তাকে শপথ বাক্য পাঠ করাবে রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতিকে স্পিকার পড়াবে, স্পিকারকে রাষ্ট্রপতি পড়াবে, দুজন দুজনকে শপথ বাক্য পাঠ করাবে। এরপর আমরা জানি যে রাষ্ট্রপতির নিচে কারা কারা আছে। রাষ্ট্রপতির নিচে আছে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, এরপর স্পিকার, ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি। রাষ্ট্রপতির নিচের র‍্যাঙ্কে এরা আছেন মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, এনারা আছেন। সো রাষ্ট্রপতির নিচে যারা আছেন সবাইকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি নিজে।
তাহলে প্রথমেই রাষ্ট্রপতি যিনি নতুন হবেন তাকে শপথ বাক্য পাঠ করাবে স্পিকার, আবার স্পিকার যিনি নতুন হবেন তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। আর রাষ্ট্রপতির নিচে সবাই আছে র্যাঙ্ক অনুযায়ী, সো সবাইকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি নিজেই। সো এগুলোর বাইরে আরেকটা শ্রেণী আছে, তারা কারা? তারা হচ্ছেন জাতীয় সংসদের সংসদ সদস্যগণ। সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবে স্পিকার। তাহলে এই যে প্রধানমন্ত্রীর প্রথম পরিচয় তিনি একজন সংসদ সদস্য, তাকে শপথ বাক্য পাঠ করাবে স্পিকার। স্পিকার শপথ বাক্য পাঠ করানোর পরে সংসদ সদস্যদের সবাইকে শপথ বাক্য পাঠ করানোর পরে এই সংসদ সদস্যদের মধ্য থেকে আবার প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। এদের সবাইকে তখন শপথ বাক্য পাঠ করাবে রাষ্ট্রপতি। কারণ নির্বাচনের সময় রাষ্ট্রপতি পরিবর্তন হয় না, রাষ্ট্রপতি একজন থাকেন। তো রাষ্ট্রপতি সবাইকে শপথ বাক্য পাঠ করিয়ে স্পিকারকে দায়িত্ব দেন জাতীয় সংসদ পরিচালনার জন্য। আর স্পিকারের নিচে কারা থাকে? সংসদ সদস্যরা। তো সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবে স্পিকার নিজেই। আর বাকি বাংলাদেশের যে সাংবিধানিক পদগুলো আছে, যেমন বাংলাদেশ কর্ম কমিশনের যিনি চেয়ারম্যান, এরপরে সিজিএ, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, মহা হিসাব ও নিরীক্ষকের যে প্রধান, এরপর বাংলাদেশ নির্বাচন কমিশনের যে প্রধান, এদেরকে সাংবিধানিক পদগুলোর যারা প্রধান আছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি। তাহলে সাংবিধানিক পদে যারা আছেন তাদেরকে পড়াবেন প্রধান বিচারপতি। আর স্পিকার রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি স্পিকারকে। রাষ্ট্রপতির নিচে যারা র্যাঙ্ক অনুযায়ী আছে সবাইকে পড়াবে রাষ্ট্রপতি। আর স্পিকারের নিচে র্যাঙ্ক অনুযায়ী নিচে আছে হচ্ছে সংসদ সদস্যগণ। এই সংসদ সদস্যগণকে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার। আর এর বাইরে বাংলাদেশে যতগুলো সাংবিধানিক পদ আছে তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি। এই হচ্ছে আমাদের পদের শপথ। এখানে প্রশ্ন আসে যে স্পিকার কাকে শপথ বাক্য পাঠ করান, অথবা রাষ্ট্রপতি নিম্নের কাকে শপথ বাক্য পাঠ করান, এভাবে কোশ্চিন আসে। সো এবার কোশ্চিন আসলে ইনশাআল্লাহ এর বাইরে কোনো কোশ্চিন আসার কথা না। এর পরের টপিক আমরা চলে যাই, গুরুত্বপূর্ণ সংশোধনী। আমরা জানি যে বাংলাদেশের সংবিধানের এই পর্যন্ত সংশোধনী হয়েছে 17টি। সো আমরা 17টি সংবিধান 17টাই লাগে না, যেগুলো গুরুত্বপূর্ণ এবং আসার মতো এর বাইরে আসবে না, শুধুমাত্র এগুলো আলোচনা করব। তো প্রথম সংশোধনীটি করা হয় 1973 সালে। 1973 সালে প্রথম সংশোধনীটি করা হয় এবং এই প্রথম সংশোধনীর বিষয়বস্তু ছিল যুদ্ধ অপরাধীদের বিচার। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর বিষয়বস্তু হচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার। এটা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় সংশোধনী, এই তৃতীয় সংশোধনীটি করা হয় 1974 সালে। 1974 সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা স্থল সীমান্ত চুক্তি হয় এবং এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ বেরুবাড়ি ভারতকে দিয়ে দিয়েছিল। যেহেতু বাংলাদেশ তার একটা ভূখণ্ড অন্য দেশকে দিয়ে দিয়েছে, এই জন্য জাতীয় সংসদের অনুমতি লাগবে, পাশাপাশি সংবিধানও সংশোধন করতে হবে। এই কারণে 1974 সালে তৃতীয় সংশোধনী করা হয় এবং 1974 সালের 16 মে স্থল সীমান্ত চুক্তি হয়। সো এই তৃতীয় সংশোধনীটি ছিল সীমান্ত সংক্রান্ত। যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের 17টি সংশোধনীর মধ্যে বাংলাদেশের সংবিধানের 17টা যে সংশোধনী হয়েছে এর মধ্যে কোনটি সীমান্ত নিয়ে বা সীমান্ত বিষয়, সেটা হচ্ছে তৃতীয় সংশোধনী। এই সংশোধনী অনুযায়ী আমরা বেরুবাড়ি ভারতকে দিয়ে দিয়েছিলাম এবং তারা আমাদেরকে 3 বিঘা করিডোর, আঙ্গুরপোতা, দহগ্রাম, ছিটমহল দিয়েছিল। এই যে আমাদের একটা স্থল সীমান্ত চুক্তি হয়েছিল, এই চুক্তিটাই কার্যকর করার জন্য আমরা তৃতীয় সংশোধনী সংবিধানের করেছিলাম এবং করতে হয়েছিল। এরপর চতুর্থ সংশোধনী, এটি হয় 1975 সালের 25 জানুয়ারি এবং 1975 সালে এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে আবারও রাষ্ট্রপতি শাসিত সরকার প্রতিষ্ঠিত হয়। 1975 সালে এই 25 জানুয়ারি
এটা করা হয় বঙ্গবন্ধুর আমলেই। বঙ্গবন্ধুকে 1975 সালে 15 আগস্ট ঘাতকেরা হত্যা করে। সো যদি প্রশ্ন আসে যে বঙ্গবন্ধুর আমলে বাংলাদেশের সংবিধানের সংশোধনী কয়টা হয়, মোট হচ্ছে 4টি। তাহলে বঙ্গবন্ধুর আমলে সর্বশেষ সংশোধনী হচ্ছে 1975 সালের এই 4র্থ সংশোধনী, এবং বঙ্গবন্ধুর আমলে মোট সংশোধনী হয় 4টি। এটি গুরুত্বপূর্ণ। এরপর আছে আমাদের পঞ্চম সংশোধনী। পঞ্চম সংশোধনীটা হয় 1979 সালে, এবং এই সংশোধনীটি আনেন জিয়াউর রহমান। এবং জিয়াউর রহমান এসে 1972 সালের যে মূল সংবিধানটি ছিল এটাকে তিনি বিকৃত করেন, এবং 1972 সালের যে মূল সংবিধানটি এটি প্রথম বিকৃত করেন জিয়াউর রহমান 1979 সালে। এই জন্য এই পঞ্চম সংশোধনীটাকে বলা হয় প্রথম বিকৃতি। বাংলাদেশের সংবিধান প্রথম বিকৃতি হচ্ছে 1979 সালের পঞ্চম সংশোধনীর মাধ্যমে, বা এটাকে বলা হয় ফার্স্ট ডিসটরশন অফ বাংলাদেশ কনস্টিটিউশন। বাংলাদেশ সংবিধানের প্রথম বিকৃতিটি আনা হয় পঞ্চম সংশোধনীর মাধ্যমে। এবং এখানে জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষতাকে বাদ দেন। এরপর ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়ে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশের সংবিধানের শুরুতে এটি স্থাপন করেন। এরপরে তিনি মুক্তির সংগ্রামের পরিবর্তে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল এটিকে মুক্তির সংগ্রাম এই শব্দটি কেটে দিয়ে স্বাধীনতা সংগ্রাম এই শব্দটি যুক্ত করেন। আরো অনেক পরিবর্তন তিনি নিয়ে আসেন, এবং 1975 সালে বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়, এই বঙ্গবন্ধুর যারা হত্যাকারী ছিল তাদেরকে দেশে বৈধতা দেওয়া হয় এবং ইন্ডিমিনিটি অধ্যাদেশকে বৈধতা দেওয়া হয়। এরপর আছে অষ্টম সংশোধনী। অষ্টম সংশোধনী করা হলো 1988 সালে। এটি করা হলো এরশাদের আমলে, এবং এই সংশোধনীর মাধ্যমে দুইটা পরিবর্তন আনা হয়। আমাদের ঢাকা শহরের আগের নাম ছিল ঢাকা, এখান থেকে এই নাম পরিবর্তন করে করা হয় ঢাকা। আর আগে রাষ্ট্রধর্ম ইসলাম ছিল না, এই অষ্টম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্রধর্ম করেন ইসলাম। এরপর 12তম সংশোধনী। 12তম সংশোধনীটি আনা হয় 1991 সালে। 1991 সালে এই সংশোধনীর মাধ্যমে আবার বাংলাদেশে পুনরায় সংসদীয় ব্যবস্থা সরকার পদ্ধতি চালু হয়। আগে ছিল রাষ্ট্রপতি শাসিত, এইবার হয়ে গেল প্রধানমন্ত্রী শাসিত। তো সেটা করা হয় কোন সংশোধনীতে? 12তম বা দ্বাদশ সংশোধনীতে। এটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা কততম সংশোধনীতে আনা হয়? এটা হচ্ছে দ্বাদশ সংশোধনীতে। তাহলে আমরা দেখলাম প্রথম সংশোধনীতে হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার, তৃতীয় সংশোধনীতে হচ্ছে সীমান্ত সংক্রান্ত, চতুর্থ সংশোধনীতে রাষ্ট্রপতি শাসিত সরকার, পঞ্চম সংশোধনীতে প্রথম বিকৃতি আনা হলো, পুরো সংবিধানকে বিকৃত করা হলো, পরিবর্তন আনা হলো, অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম করা হলো, আর দ্বাদশ সংশোধনীতে আবার সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে যাওয়া হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থায় ফিরে যাওয়া হয়। আমরা এর পরে সংশোধনীগুলো দেখি। এরপর হচ্ছে ত্রয়োদশ বা 13তম সংশোধনী। ত্রয়োদশ সংশোধনীটা হয় 1996 সালে। এটার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আনা হয়। যেহেতু এখন তত্ত্বাবধায়ক সরকার নাই, এজন্য এটা অতটা গুরুত্বপূর্ণ না। কারণ ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা হয় 1996 সালে। এবং 15তম বা পঞ্চদশ সংশোধনী, এটা আনা হলো 2011 সালে। এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে একটা আমূল পরিবর্তন নিয়ে আসা হয়। অর্থাৎ 15তম সংশোধনীর মাধ্যমে 72 সালের যে সংবিধান ছিল আমাদের মূল সংবিধান, সেই সংবিধানে আবার পুনরায় ফিরে যাওয়া হয়। অর্থাৎ 72 সালে যে ভার্সনটি ছিল সেটাতে আমরা ফিরে গিয়েছিলাম। এই সংশোধনীর মাধ্যমে অনেকগুলো পরিবর্তন নিয়ে আসা হয়। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়, জাতির পিতার প্রতিকৃতি সরকারি বেসরকারি আধা সরকারি অফিসে টাঙানোর জন্য বলা হয়। তারপরে হচ্ছে গিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম এরশাদ এনেছিল, বাট এটার সাথে অন্য ধর্মের যে সম অধিকার দিতে হবে এটাও পরিবর্তন করা হয়। মহিলা আসন 50টিতে বৃদ্ধি করা হয়, মহিলা সংরক্ষিত আসন। এরপরে জিয়াউর রহমান ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে দিয়েছিলেন, সেটি আবার ফিরিয়ে নিয়ে আনা হয়।
এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ পরিবর্তন এই সংশোধনীর মাধ্যমে আনা হয়। আমাদের যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে ওদেরকে অধিকার দেওয়ার জন্য একটা নতুন অনুচ্ছেদ অ্যাড করা হয় 23-এর ক। এখানে উপজাতিদের নিয়ে বলা আছে। এরপর বাংলাদেশের সংবিধানের যে বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে তফসিল গুলো আছে এই তফসিল গুলো নিয়ে আসা হয় 15তম সংশোধনীর মাধ্যমে। এজন্য বাংলাদেশের ইতিহাসে যতগুলো সংশোধনী হয়েছে সবচেয়ে আমূল পরিবর্তন নিয়ে আসা হয়েছে এই 15তম সংশোধনীতে। এরপর 16তম সংশোধনী, এটা করা হয় 2014 সালে। এই সংশোধনের মূল বিষয়বস্তু ছিল যারা বিচারপতি আছে এরা যদি কোনো অপরাধমূলক কাজ করে, নৈতিক স্খলন জনিত কাজ করে, এদেরকে আমরা কিভাবে সরাবো? এদেরকে কি জাতীয় সংসদ সরাবে নাকি বিচারপতিদের দ্বারা গঠিত বোর্ড সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এরা অপসারণ করবে? এটা নিয়ে বিতর্ক হয় এবং এটা নিয়ে সংবিধানের সংশোধনী আনা হয়। তো এই সংশোধনীটি ছিল বিচারপতিদের অপসারণ সংক্রান্ত। বিচারপতি অপসারণ কে করবে? এটা আগে ছিল জাতীয় সংসদের সংসদ সদস্যদের কাছে, পরবর্তীতে এই দায়িত্বটা দিয়ে দেওয়া হয় বিচারপতিদের দ্বারা গঠিত বোর্ড সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে। এরপর হচ্ছে 17তম সংশোধনী। এই 17তম সংশোধনীটি একটু আগে আলোচনা করেছি যে বাংলাদেশের জাতীয় সংসদে যে 50টি নারী সংরক্ষিত আসন আছে এই সংরক্ষিত নারী 50টি আসন আরো 25 বছরের জন্য বৃদ্ধি করা হয়। বছর বৃদ্ধি করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? 17তম সংশোধনীর মাধ্যমে। এই হচ্ছে আমাদের 17টা সংশোধনী, গুরুত্বপূর্ণ কিছু সংশোধনী। আশা করি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। সো আমরা এর পরের টপিকে যাই, তফসিল। তো বাংলাদেশের সংবিধানে তফসিল আছে 60টি তফসিল আছে। তো এই 60টি তফসিল 7টা পড়তে হয় না, আমরা শেষ 3টা তফসিল পড়বো। সেই 3টা হচ্ছে পঞ্চম তফসিল, ষষ্ঠ তফসিল আর সপ্তম। এই 3টার বাইরে কোশ্চেন হয় না, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। পঞ্চম তফসিলে বলা আছে 7ই মার্চের ভাষণ নিয়ে। ষষ্ঠ তফসিলে আছে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, 26শে মার্চের ঘোষণা। আর সপ্তম তফসিলে বলা আছে মুজিবনগর সরকারের ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণাপত্র। তাহলে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম 3টা আমরা সিরিয়ালি মনে রাখবো। এবং এই 3টা তফসিল কিন্তু 3টা আলাদা আলাদা ঘটনাকে নির্দেশ করে। তো সবার প্রথমে কোন ঘটনা ঘটছে? 7ই মার্চের ভাষণ 1971 সালে। তারপরে ঘটেছে 26শে মার্চে বঙ্গবন্ধুর ঘোষণা। আর তারপরে কি ঘটলো? মুজিবনগর সরকার, যেটা গঠিত হলো 1971 সালে 10 এপ্রিল। সো তাহলে এই পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এটা যেহেতু সিরিয়ালি গেছে, এই 3টা ঘটনাও কিন্তু সিরিয়ালি গেছে। সো পরীক্ষার হলে আমরা পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম কিভাবে মনে রাখবো? যে পঞ্চমটা হচ্ছে প্রথমে 7ই মার্চের ঘোষণা, ষষ্ঠটি হচ্ছে 26শে মার্চে বঙ্গবন্ধু ঘোষণা এবং সপ্তমটি হচ্ছে মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র, যেটা সর্বশেষ ছিল। সো গত বছর এটা নিয়ে কোশ্চেন হয়েছিল, পঞ্চম তফসিলটি কি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো আশা করি এবার তফসিল নিয়ে প্রশ্ন আসলে অন্য যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো থেকে 100% কোশ্চেন আসবে। আমরা এর পরের টপিকে চলে যাই। সো এরপরে আর কোনো টপিক নাই। আমরা আজকে আলোচনা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সংবিধান নিয়ে। সো বাংলাদেশের সংবিধানে আমরা এখন যদি একটু সামারি করি, প্রথমে আমরা ইতিহাস দেখলাম যে বাংলাদেশের সংবিধানের আগে আমাদের 2টা মূল অস্থায়ী সংবিধান ছিল। একটা হচ্ছে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, যেটি 1971 সালে মুজিবনগর সরকারের মাধ্যমে কার্যকর করা হয়। এরপর বঙ্গবন্ধু ফিরে আসার পরে বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। সেটি অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হয় 1972 সালে 16 ডিসেম্বর পর্যন্ত।
এবং 16 ডিসেম্বর 1972 সালে মূল সংবিধান যখন তৈরি হয়ে গেল, তখন আগের যে সংবিধান দুইটা ছিল সেগুলো বিলুপ্ত হয়ে গেল এবং গণপরিষদও বিলুপ্ত হয়ে গেল। এরপর আমরা সংবিধানের খুঁটিনাটি বিষয় দেখলাম, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ দেখলাম, গুরুত্বপূর্ণ পদের শপথ দেখলাম, এরপর সংশোধনী দেখলাম এবং তফসিল দেখলাম। আশা করি এর বাইরে কোনো কোশ্চিন আসবে না। এবং তোমরা যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছো যে কোন কোচিং এ ভর্তি হবা, আমি যে জিনিসটা বিশ্বাস করি সেটি হচ্ছে গিয়ে আইকন প্লাস কখনো তোমাকে নিরাশ করবে না। এবং আইকন প্লাসে আসলে আমি এটা এনশিওর করতে পারি যে তোমার যেসব বিষয় ল্যাকিং আছে, যেসব টপিকের দুর্বলতা আছে, আমি মনে করি তুমি 100% ওই বিষয়গুলোতে তোমার দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবে। এবং এটাই তোমাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। এবং আইকন প্লাস যে জায়গাটায় বেস্ট সেটা হচ্ছে কি এখানে সবাই অভিজ্ঞ টিচার, এবং যারা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেলে পড়ছে বা পড়া শেষ করেছে, এখানকার সার্ভিস খুব ফ্রেন্ডলি। এরপর হচ্ছে এখানকার যে শীট এবং বই, এগুলো বাংলাদেশের সেরা, এবং অন্যান্য কোচিং এর স্টুডেন্টরাও কিন্তু আমাদের বইগুলো ফলো করে। সো তুমি অন্য কোচিং এ পড়াশোনা করে বা অন্য কোচিং এ ভর্তি হয়ে ওই বইগুলো পড়ছো, কিন্তু এই বইগুলো যেই টিচাররা লিখেছে সেই টিচারদের ক্লাস যদি তুমি সরাসরি করতে চাও, তাহলে আইকন ক্লাসে তোমার আসা উচিত। এবং আইকন ক্লাসে যে জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর, দেখতে সুন্দর দেখায় এবং সবচেয়ে ভালো লাগবে তোমার কাছে, সেটা হচ্ছে এখানে আইকন প্লাস খুব ফ্রেন্ডলি একটা জায়গা, এটা উইমেন ফ্রেন্ডলি একটা জায়গা। এখানে যারা অন্য ধর্মের আছে, ইসলাম ধর্মের বাইরে বা বিভিন্ন উপজাতি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, সবার জন্য একটা ফ্রেন্ডলি জায়গা, যে জিনিসটা তুমি অন্য কোচিং এ অনেক বেশি মিস করবা। এবং এই আইকন প্লাস এমন একটা কোচিং, এই কোচিং এ কোচিং করে কেউ কখনো বলতে পারবে না যে আইকন প্লাস আমাদেরকে খারাপ সার্ভিস দিয়েছে। সো আইকন প্লাস তোমাদেরকে শেষ পর্যন্ত সার্ভিস দিয়ে, তোমাকে কনসাল্টিং করে কিভাবে তোমার বিভিন্ন টপিকের দুর্বলতা গুলো থেকে কাটিয়ে উঠে ভর্তি পরীক্ষায় তুমি অন্য বন্ধুদের চেয়ে এগিয়ে থাকতে পারো, সেই চেষ্টাটাই শেষ পর্যন্ত আইকন প্লাস করতে থাকে। এবং অন্য কোচিং এ যেটা দেখা যায় যে তোমাকে শীটটা পড়ানোর পরে বা একটা ক্লাস করার পরে তারা তোমার খোঁজও রাখে না, বাট তুমি আইকন প্লাসে একটা ক্লাস করার পরে তুমি যদি কোনো জিনিস না বুঝো, সেটার জন্য কিন্তু আলাদা আমাদের আইকন ক্লাসে কনসাল্টিং আওয়ার আছে, বা যে কোনো সময় যে কোনো টিচারের সাথে তুমি যোগাযোগ করে ওই জিনিসটি বুঝে নিতে পারবে। এই সুবিধাটা কিন্তু অন্য কোচিং এ নাই। সো এই কারণে আইকন প্লাস তোমাকে যে এক্সক্লুসিভ সুবিধাগুলো দিচ্ছে, এগুলোর জন্য হলেও আমি মনে করি আইকন প্লাস এই সময়ে বাংলাদেশের একটা বেস্ট কোচিং এবং বেস্ট টিচারদের সমাগম মূলত এই আইকন ক্লাসে। সো আজকের আমরা যে আলোচনা করলাম বাংলাদেশের সংবিধান নিয়ে, এটা নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে বা বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা নির্দ্বিধায় বলতে পারো। আমি তোমাদের ফিরোজ ভাইয়া, আমি এগুলো সব আনসার দিব। কারো কোনো গুরুত্বপূর্ণ বা জানার বিষয় থাকলে তোমরা জানাতে পারো। যেহেতু কারো কোনো কোশ্চিন নাই, তোমাদের কালকে বা পরশুদিন পরীক্ষাও আছে ইন্টারমিডিয়েট, সো যারা এই ক্লাসটা মিস করছো, তোমরা পরবর্তীতে এই ক্লাসটা দেখে নেবে। আমাদের আইকন ক্লাস যে মূল পেজ আছে সেখানে ক্লাসটা আপলোড দেয়া থাকবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। তো এই পর্যায়ে তোমাদের সাথে একটু কথা বলবে আমাদের কোচিং এর অন্যতম একজন কর্ণধার আজিজ ভাই। আজিজ ভাই, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় আমাদের ফিরোজ রানা অন্তর স্যারকে। স্যার কষ্ট করে আজকে সময় দিয়েছে। আমি শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ফিরোজ রানা স্যারকে। স্যার আজকে আমাদেরকে কষ্ট করে সময় দিয়েছে, এবং আমাদের শিক্ষার্থীরা আজকে যারা ক্লাসে ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ইতিমধ্যে এখনো যারা ক্লাসে আছে তাদেরকে আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি। যে হচ্ছে দেখুন, যারা এই ক্লাসগুলো ধৈর্য সহকারে করতেছেন, আপনাদের আমি জানি যে আপনারা পরীক্ষা দিয়েছেন, ক্লান্ত হয়েছেন, তারপরেও এই যে ক্লাসগুলো যারা করতেছেন তারা এগিয়ে থাকবেন, যারা ক্লাস করছে না তারা পিছিয়ে পড়বে। এটা খুব সিম্পল ক্যালকুলেশন।
তো হচ্ছে আমরা এই যে ক্লাসের ধারাবাহিকতায়, এই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আমরা কালকে ইনশাল্লাহ আমরা ক্লাস ঘোষণা করছি। আমি ক্লাসের ডিক্লারেশন একটু পরেই সবাইকে জানিয়ে দিব। আপনারা ক্লাসের ডিক্লারেশন পেয়ে যাবেন কালকে আমাদের বিকাল সন্ধ্যা 6টায় আমাদের অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান, মানবিকের ব্যবসায় শিক্ষা বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে, কালকে আপনাদের জন্য ক্লাস থাকবে হিসাব বিজ্ঞান ক্লাস সন্ধ্যা 6টায়, এবং 7:30-এ আমাদের ইংরেজি ক্লাস থাকবে, অ্যাডমিশন স্পেশাল ইংরেজি ক্লাস থাকবে। আমি ক্লাসে সবাইকে জয়েন করার জন্য অনুরোধ করছি। এবং হচ্ছে যে আমাদের ফিরোজ রানা স্যারের আজকে যারা ক্লাস করেছেন, আমরা এই ক্লাসের স্লাইডটা কমেন্ট বক্সে যারা কমেন্ট করবে, ইতিমধ্যে যারা আছে তারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে ইনবক্সে দিয়ে দেব। এটা স্লাইডটা স্যার যে স্লাইড করেছে, এই স্লাইডটা আমি কমেন্ট বক্সে যারা মানে কমেন্ট করবে তাদেরকে আমরা এই স্লাইডটা দিয়ে দিব, এটা আমি বলে দিলাম। আর হচ্ছে এরপর থেকে অনুরূপ ভাবে কালকেও যারা ক্লাসে থাকবে, আমি বলবো ক্লাসে যারা থাকবেন অবশ্যই তারা কমেন্ট করবেন। আমরা কমেন্ট যারা করবে তাদেরকে আমরা ইনবক্সে আমাদের ক্লাসের সমস্ত স্লাইড আমরা শেয়ার করব। আপনার কাছ থেকে সহযোগিতা এটাই চাইবো, সেটা হচ্ছে যে লাইভ ক্লাসের আপনি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন, সেটা আপনি কমেন্ট আকারে আপনি আমাদেরকে দিবেন। আপনার কলেজ, আপনার বিভাগ, আপনার কলেজ, এগুলা লিখে আপনি ডিটেইলস লিখে আপনার কমেন্ট করবেন, আমরা আপনার ইনবক্সে আমরা আমাদের স্লাইডটা শেয়ার করে দেব। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সবার জন্য শুভকামনা করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখুন বন্ধু।